হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা পড়েছিলাম কোষের গঠন ও কাজ, যার আন্ডারে বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণু সেগুলো আমরা আগের ক্লাসে শুরু করে দিয়েছিলাম, তাই তো? আগের ক্লাসে আমরা পড়েছিলাম অ্যান্ডোমেমব্রেন সিস্টেম। অ্যান্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে আমরা কাকে কাকে পড়েছি দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছি, গোলগি বডি পড়েছি, লাইসোজোম পড়েছি। সেগুলো আমাদের কমপ্লিট হয়েছে অ্যান্ডোমেমব্রেন সিস্টেম। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু পড়বো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যা যা পয়েন্ট বলা হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টে তোমাদের কিন্তু এক্সামের পার্সপেক্টিভে বলা হচ্ছে। তোমরা কি করবে, প্রত্যেকটা পয়েন্ট খাতাতে শর্ট নোট করবে। তাহলে কি হবে, পরীক্ষার আগে তোমরা ওই শর্ট নোটটা দেখে পরে স্পিডে তাকে রিভিশন করতে পারবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডে কিন্তু আন্ডারলাইন করবে এবং সেটাকে মার্ক করে দেবে হাইলাইট দিয়ে পরে। তাহলে রিভিশনটা তোমার আরও ফাস্ট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, মাইটোকন্ড্রিয়া বা কন্ড্রিওজোম, প্রথমে মনে রাখবে এটা ইউক্যারিওটিক কোষে বর্তমান। প্রথমে কি মনে রাখবে, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষে বর্তমান। আমরা জানি যে পর্দা ঘেরা যে সমস্ত কোষীয় অঙ্গাণু সেগুলো প্রোক্যারিওটিক করে থাকে না, ইউক্যারিওটিক কোষে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া অবশ্যই আমাদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, তাহলে এটা কোথায় আছে, ইউক্যারিওটিক কোষে বর্তমান। তাহলে প্রোক্যারিওটিক কোষে কি মাইটোকন্ড্রিয়া থাকে না? না, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, এটা আমরা ছোট থেকে সবাই পড়ে আসছি। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি তৈরি হয়। আর আমাদের শরীরের প্রত্যেকটা মেটাবলিক প্রসেস চলার জন্য আমাদের কিন্তু এনার্জির প্রয়োজন। তাহলে প্রোক্যারিওটিক কোষের মধ্যে কি মেটাবলিক প্রসেস চলে না? তাদের মধ্যে কি এনার্জি তৈরি হয় না? তাহলে তাদের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে এটিপিটা তৈরি হয় কোথা থেকে? তো মনে রাখবে, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না ঠিকই, কিন্তু মাইটোকন্ড্রিয়া সাবস্টিটিউট হিসাবে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় মেসোজোম। কি বলা হয়? মেসোজোম। দেখো, প্রোক্যারিওটিক কোষের যে কোষ পর্দাটা থাকে না, সেই প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দাটা কি হয় দেখো, এরকম কিছু প্রবর্ধকের সৃষ্টি করে ভিতর দিকে ইনভেজিনি, এরকম প্রবর্ধকের সৃষ্টি করে। আমরা মাইটোকন্ড্রিয়া যখন গঠন করব তখন মনে রাখবে আমরা ক্রিস্টি বলে একটা জিনিস দেখবো। ঠিক ক্রিস্টির অ্যানালগাস হচ্ছে এখানে মেসোজোম। মেসোজোমের আরও অনেক কাজ আছে, তার সাথে সাথে আরেকটা কাজ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির ঠিক অ্যানালগাস হচ্ছে এইটা। তার মানে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া না থাকলেও সাবস্টিটিউট হিসাবে সেখানে মেসোজোম বলে একটা ইনফোল্ডেড কোষ পর্দার একটা ইনফোল্ডেড অংশ থাকে, যেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির মতো কাজ করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির অ্যানালগাস হচ্ছে মেসোজোম প্রোক্যারিওটিক কোষে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো তাহলে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ইউক্যারিওটিক কোষে থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির অ্যানালগাস একটা স্ট্রাকচার থাকে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে দেখো মেসোজোম। এর নাম কি? এর নাম হচ্ছে মেসোজোম। এবারে মেসোজোমের অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে সেটা কিন্তু এই ক্রিস্টির যে কাজ করে সেই কাজটা, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি। আমরা এখনই দেখবো তার গঠনে। ওকে, চলো এবারে দেখো, মাইটোকন্ড্রিয়ার বাইরে দুটো পর্দা থাকে, তার জন্য এটা হচ্ছে দ্বিএকক পর্দা। দেখো, এর আগে আমরা যেগুলো পড়েছি এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে, সেগুলো সকলেই ছিল কিন্তু একটা পর্দাযুক্ত, একক পর্দাযুক্ত। কিন্তু এখানে দেখো দুটো পর্দা থাকে, তার জন্য এটা হচ্ছে দ্বিএকক পর্দাযুক্ত। নেক্সট দেখো হচ্ছে উৎপত্তি। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার উৎপত্তির কথা বলি তাহলে মনে রাখবে মেনলি মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দাতে। ঠিক আছে, তাহলে মেনলি প্রধানত, তাহলে আমরা এক কথায় বলতে পারি দেখো, প্রধানত প্রধানত এটা কোথা থেকে উৎপত্তি হয়? প্রধানত কোষ পর্দা, কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দা, এবং নিউক্লিয় পর্দা থেকে। কিন্তু মনে রাখবে, কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দা বাদ দিয়েও মাইটোকন্ড্রিয়া বাইনারি ফিশনের মাধ্যমে কিন্তু একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, এবং এটাকে বলা হয় ডি নোভো সিনথেসিস। তাহলে মনে রাখবে, শুধু এটা নয়, এর সাথে সাথে এটাও মনে রাখবে যে একটা মাইটোকন্ড্রিয়া থেকে, একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে বাইনারি ফিশন পদ্ধতি, এবং এটাকে আমরা কি বলি? ডি নোভো সিনথেসিস। ক্লিয়ার হয়েছে? চলো, মনে রাখবে পেশিকোষের যে মাইটোকন্ড্রিয়া, সে পেশিকোষের মাইটোকন্ড্রিয়াতে আমরা একটা স্পেশাল নাম দিই, তার নাম হচ্ছে সার্কোজোম। মনে রাখবে কি নাম? তার নাম হচ্ছে দেখো সার্কোজোম। সার্কোজোম। ওকে, মেসোজোম সার্কোজোম কেউ গুলিয়ে ফেলো না, ঠিক আছে? সার্কোজোম হচ্ছে কি না, পেশিকোষের যে মাইটোকন্ড্রিয়া তাকে আমরা একটা স্পেশাল নাম দিই, তার নাম হচ্ছে সার্কোজোম। নেক্সট হচ্ছে দেখো সংখ্যা, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা। তোমাকে যদি মাইটোকন্ড্রিয়ার সংখ্যার কথা বলা হয় তাহলে মনে রাখবে যে একটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ভিন্ন ভিন্ন।
ওটা ডিপেন্ড করছে যে কোষটা কোন স্টেটে আছে। তাহলে মনে রাখবে প্রধানত আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি না, মাইটোকন্ড্রিয়ার যে সংখ্যা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হয় কি না, ভিন্ন ভিন্ন, বিভিন্ন কোষে বিভিন্ন। এবার কোশ্চেনটা হচ্ছে যে কোথায় বেশি থাকে কোথায় কম থাকে। মনে রাখবে যে কোষগুলো বেশি সক্রিয়, যেমন আমি যদি এক্সাম্পল দিই তোমাদেরকে, মনে করো বিভিন্ন ধরনের যে পাখি উড়ছে, তাদের যে উড্ডয়ন পেশি, তাহলে সবসময় সেগুলো কি আছে, অ্যাক্টিভ আছে, এনার্জির প্রয়োজন হচ্ছে সেই কোষে, তাহলে সেখানে মাইটোকন্ড্রিয়াও বেশি থাকবে। মনে করো একটা বীজ জার্মিনেট হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, তাহলে অঙ্কুরিত হওয়ার জন্য সেখানে মেটাবলিক প্রসেস চলছে, বেশি বেশি এনার্জির প্রয়োজন, তাহলে ওইখানের কোষে কি হবে, মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। আবার যদি মনে করো কোনো একটা বীজ সুপ্ত অবস্থায় আছে বা কোনো একটা কোষ সে নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেখানে এনার্জির অতটা প্রয়োজন হচ্ছে না, তাহলে সেখানে মাইটোকন্ড্রিয়া কী থাকবে, সেই কোষে কম থাকবে। তাহলে তোমার কোষটার স্টেটের উপরে ডিপেন্ড করছে যে সেই কোষটায় মাইটোকন্ড্রিয়া কেমন থাকবে। তাহলে যদি মনে করো কোনো কোষ সক্রিয় কোষ হয়, সাপোজ মনে করো কোনো একটা সক্রিয় কোষ হয়, তাহলে সক্রিয় কোষে অবশ্যই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি হবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হবে। এবং যদি কিছু নিষ্ক্রিয় কোষ হয়, নিষ্ক্রিয় কোষ মানে সেই মুহূর্তে হয়তো সে একটু মেটাবলিক প্রসেস কম চলছে, কাজ কম হচ্ছে। মনে করো একটা বীজ যখন সুপ্ত দশায় আসছে তখন সেটা হচ্ছে নিষ্ক্রিয়, তখন মাইটোকন্ড্রিয়া কম, কিন্তু সেই বীজটাই যখন অঙ্কুরিত হচ্ছে তখন কিন্তু সেটা সক্রিয় কোষ বলে আমরা গণ্য করছি, এবং তখন কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যখন কোষের মেটাবলিক প্রসেস বেশি চলবে তখন সেখানে এনার্জির প্রয়োজন বেশি, আর এনার্জির প্রয়োজন বেশি হলে আমাদের মাইটোকন্ড্রিয়াকে স্মরণ করতে হবে। কেন? কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করবে। তাহলে সব সময় মনে রাখবে সক্রিয় কোষের সংখ্যাটা বেশি হয়। ওকে, চলো এবারে চলে এসো আকার। মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার যদি আমরা আকারের কথা বলি, তাহলে মাইটোকন্ড্রিয়ার আকার যদি আমরা দেখি তাহলে মোটামুটি ধরে রাখতে পারো 0.5 থেকে 2 মাইক্রোমিটারের মধ্যে হয়। 0.5 থেকে 2 মাইক্রোমিটারের মধ্যে এর আয়তনটা হয়। কিন্তু এখানে যেটা তোমাকে জানার প্রয়োজন সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। এখানে কি আছে, একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? মনে রাখবে জেনোপাস নামক একটা প্রাণী আছে। জেনোপাস নামক একটা প্রাণী, তার যে মাইটোকন্ড্রিয়াটা, সেই মাইটোকন্ড্রিয়ার আকারটা কিন্তু এই 0.5 থেকে 2 মাইক্রোমিটার নয়, সেটা কিন্তু অনেক বেশি, প্রায় 20 থেকে 40 মাইক্রোমিটার। কত বলো তো? 20 থেকে 40 মাইক্রোমিটার, যেটা অনেকটাই বড়। তাহলে তোমাকে যদি বলা হয় যে বড় আকৃতির মাইটোকন্ড্রিয়া কার মধ্যে পাওয়া যায়, অবশ্যই কি হবে, জেনোপাস নামক একটা প্রাণী। আর নর্মাল অবস্থায় 0.5 থেকে 2 মাইক্রোমিটার। চলো নেক্সট দেখো, মাইক্রোস্কোপে মাইটোকন্ড্রিয়াকে যদি তুমি দেখতে চাও, তাহলে ওই ভিড়ের মাঝে স্পেশালি যদি মাইটোকন্ড্রিয়াকে দেখতে চাও, ভিড়ের মাঝে মানে একটা কোষকে যখন তুমি স্টাডি করবে তখন সেই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বাদ দিয়েও আরও অনেক কোষীয় অঙ্গাণু আছে। তাহলে অনেক কোষীয় অঙ্গাণুর মধ্যে স্পেশাল তুমি মাইটোকন্ড্রিয়াকে ভালোভাবে যদি দেখতে চাও, তাহলে সেখানে তোমায় কি করতে হবে, বিশেষ ডাই দ্বারা স্টেন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মাইক্রোস্কোপে দৃশ্যমান ভালোভাবে কখন না, যখন আমরা বলতে পারি যে ডাই দ্বারা স্টেন করা হয়, কালারিং, ঠিক আছে, ডাই দ্বারা স্টেন করা হয়, অর্থাৎ একটা বিশেষ কালার দেওয়া হয় এবং সেই কালারে তুমি ভালোভাবে দৃশ্যমান হবে। ঠিক আছে, কে? মাইটোকন্ড্রিয়াটা। এবং এখানে যে ডাইটা ব্যবহার করা হয় তার নামটাও মনে রাখবে, সেটা হচ্ছে জেনাস গ্রিন। তার নাম কি না, তার নাম হচ্ছে জেনাস গ্রিন। এটাও মনে রাখবে, ঠিক আছে। যেই স্পেশাল ডাইটা দ্বারা যদি স্টেন করি তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা ক্লিয়ার দেখতে পাই। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এবার দেখো, যদি আমরা এর একটু ডিসকভারি সম্পর্কে যদি একটু দেখি, কার? মাইটোকন্ড্রিয়া, তাহলে মনে রাখবে এর যদি আমরা একটু ডিসকভারি সম্পর্কে একটু বলি, তাহলে প্রথম যদি বলা হয় যে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছিল, তাহলে একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম ছিল কোলিকার। তার নাম ছিল কি? কোলিকার। তাহলে এর যদি আমরা দেখো ডিসকভার সম্পর্কে এখানে যদি একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করি, ডিসকভার, তাহলে প্রথম আবিষ্কার করেছিল কে? একজন সায়েন্টিস্ট, তার নাম ছিল কোলিকার। কি নাম ছিল? তার নাম ছিল কোলিকার। সালটা ছিল মোটামুটি ধরো 1857 সালে প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী কোলিকার। এরপর দেখো, এই যে যেটা আবিষ্কার করেছিল মাইটোকন্ড্রিয়া, প্রথমে তো ওরা জানে না যে এটা মাইটোকন্ড্রিয়া, ওরা দেখেছিল যে এইরকম ক্যারেক্টার, এরকম একটা জিনিস কোষের মধ্যে আছে, তখন সে বলেছিল যে এরকম একটা বস্তু আছে কোলিকার, এবং পরবর্তী ক্ষেত্রে এটার নাম দিয়েছিল বায়োব্লাস্ট। কি নাম দিয়েছিল? এর নাম দিয়েছিল বায়োব্লাস্ট। এবং এই নামটা কে দিয়েছিল জানো? এই নামটা দিয়েছিল বিজ্ঞানী অল্টম্যান।
এই নামটা দিয়েছিল বায়োব্লাস্ট। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে এর নামটাকে রিনেম, অর্থাৎ যেটাকে বায়োব্লাস্ট বলা হচ্ছে এই বায়োব্লাস্টটাকে রিনেম করা হলো। এবং রিনেম কে করলো? মাইটোকন্ড্রিয়াতে রিনেম করা হলো, রিনেম মাইটোকন্ড্রিয়া। এবং এটা কে করলো? বিজ্ঞানী বেন্ডা, মনে রাখবে বিজ্ঞানী বেন্ডা। তাহলে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করেছিল। তাহলে আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি। প্রথমে কোষের মধ্যে দেখেছিল যে এরকম একটা বস্তু আছে যে এই গঠনের হয়, এটা কে বলেছিল? বিজ্ঞানী কলিকার 1857। পরে অল্টম্যান বলেছিল যে তুমি এই যে ব্যাপারগুলো বললে এর একটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে বায়োব্লাস্ট। এবং তারও পরবর্তী ক্ষেত্রে সেই বায়োব্লাস্টটাকে রিনেম করা হলো কিসে? মাইটোকন্ড্রিয়াতে। এবং সেটা কে করেছিল? বেন্ডা। কে করেছিল? বেন্ডা। তাহলে তোমাকে যদি বলা হয় যে প্রথম মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছিল কলিকার, কিন্তু মাইটোকন্ড্রিয়ার প্রথম নামকরণ করেছিল কে? বিজ্ঞানী বেন্ডা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা কি করব, দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার আমরা একটু অরিজিন সম্পর্কে জেনে নেব। দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার আমরা একটু অরিজিন সম্পর্কে জেনে নেব। দেখো এর যদি আমরা একটু অরিজিন সম্পর্কে জানি তাহলে একটা জিনিস মনে রাখবে। তাহলে দেখো এর যদি আমরা একটা অরিজিন সম্পর্কে জেনে নিই যে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া কিভাবে প্রথম এলো, এরও একটা ইতিহাস আছে। ডাইরেক্ট কিন্তু প্রথমে ইউক্যারিওটিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল না। দেখো তুমি বর্তমান দিনে যে মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছ, সেই মাইটোকন্ড্রিয়া কোনো এক সময় তার একটা নিজস্ব পার্সোনাল এক্সিস্টেন্স ছিল, মানে সে নিজে একটা আলাদা স্বনির্ভর কোষ ছিল। ঠিক আছে, সে ছিল একটা সায়ানোব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া। কিন্তু চলো আমি এখন কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, তুমি সিম্পল ধরে একটা প্রোক্যারিওটিক কোষ ছিল। সেই প্রোক্যারিওটিক কোষটা ব্যাকটেরিয়া না সায়ানোব্যাকটেরিয়া না কি, এগুলো পরে কমপ্লেক্স জিনিস, ঠিক আছে। কিন্তু এখন আপাতত মনে রাখো যে কোনো একটা প্রোক্যারিওটিক কোষ ছিল। তাহলে চলো ধরে নাও এটা হচ্ছে তোমার একটা ইউক্যারিওটিক কোষ। তাহলে এটা ধরে নাও তোমার একটা কি না, এটা হচ্ছে তোমার একটা ইউক্যারিওটিক কোষ। এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক কোষ। এখন দেখো এই ইউক্যারিওটিকের আশেপাশে বিভিন্ন ধরনের প্রোক্যারিওটিক কোষও আছে, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তো মনে করো এখানে একটা প্রোক্যারিওটিক কোষ আছে ব্যাকটেরিয়া, এটা প্রোক্যারিওটিক কোষ। ওকে, চলো তাহলে এটা কি, যেটা আমি ব্ল্যাক কালার করলাম, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবারে যখন ইভলিউশন হয়, সেই ইভলিউশন হওয়ার সময় এনভায়রনমেন্ট কন্ডিশন যখন আনফেভারেবল ছিল, দেখো যখন মনে রাখবে এনভায়রনমেন্ট কন্ডিশন আনফেভারেবল ছিল, ঠিক আছে। তাহলে দেখো যখন এনভায়রনমেন্ট কন্ডিশন কি ছিল? আনফেভারেবল ছিল, আনফেভারেবল ছিল, তখন দেখো এই যে ইউক্যারিওটিক কোষ, এই ইউক্যারিওটিক কোষটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি প্রোক্যারিওটিক কোষটাকে এনগালফ করে নিয়েছিল। মানে জাস্ট এই যে ইউক্যারিওটিক কোষটা সেটা একটা এরকম একটা প্রবর্ধক সৃষ্টি করে, এবং দেখো এই যে প্রোক্যারিওটিক কোষটা, সেই প্রোক্যারিওটিক কোষটাকে সেই কোষের ভিতরে প্রবেশ করে। এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কেমনভাবে কঠিন বস্তু কোষের ভিতরে প্রবেশ করে, এটা আমরা কোষের পরিবহনে পড়েছি অলরেডি, আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো এখন আলটিমেটলি কি হয়ে গেল, যেটা আমি এই যে বড় কোষটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি ইউক্যারিওটিক কোষ, কিন্তু যেটা ব্ল্যাক কালার আমি দেখাচ্ছি এই কোষটাকে সে তার ভিতরে নিয়ে নিল, তাহলে এটা প্রোক্যারিওটিক কোষ। এখন দেখা যাচ্ছে যে এই যে প্রোক্যারিওটিক কোষ যেটা ইউক্যারিওটিক কোষের ভিতরে প্রবেশ করলো, এখন প্রোক্যারিওটিক কোষটা ইউক্যারিওটিক কোষকে কিছু সাহায্য করছে, আর তার বিনিময়ে ইউক্যারিওটিক কোষটাও প্রোক্যারিওটিক কোষকে কিছু সাহায্য করছে, অর্থাৎ একে অপরকে সাহায্য করছে। তাহলে বলছে যদি একে অপরের সাহায্য করছে তাহলে আর বাইরে গিয়েই কী লাভ? আলটিমেটলি ইউক্যারিওটিক কোষের একটা পার্মানেন্ট মেম্বার হয়ে গেল কে? এই প্রোক্যারিওটিক কোষটা। এবং এটাকে বর্তমানে যেটা আমরা কি বলছি, মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা এখন বর্তমানে কি বলছি, মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, তাহলে এর যে পদ্ধতিটা, পুরো পদ্ধতিটাকে কি বলবো, যেটা এক্সামের পার্সপেক্টিভে একে আমরা বলবো এন্ডোসিম্বায়োসিস। তাহলে এই পুরো পদ্ধতিটাকে আমরা কি বলবো বলো তো? এই পুরো পদ্ধতিটাকে আমরা বলবো এন্ডোসিম্বায়োসিস। কেন বলো তো? এন্ডোসিম্বায়োসিস। দেখো এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে কি ভিতরে, সিম্বায়োসিস মানে, সিম্বায়োসিস মানে এমন একটা সম্পর্ক যেখানে অপর একে অপরকে সাহায্য করবে। তাহলে দেখো প্রোক্যারিওটিক কোষটা ইউক্যারিওটিক কোষটাকে কোনো দিক দিয়ে সাহায্য করছে, আবার ইউক্যারিওটিক কোষটা প্রোক্যারিওটিক কোষকে সাহায্য করছে। তাহলে একে অপরকে যখন সাহায্য করছে এই সম্পর্কে আমরা কি বলি, সিম্বায়োসিস। এবং এটা কি হচ্ছে, একটা কোষের ভিতরে মানে এন্ডো। তাহলে এই পুরো অরিজিনটা হচ্ছে কি, এন্ডো সিম্বায়োসিস থিওরি। তাহলে এন্ডো সিম্বায়োসিস থিওরিতে আমরা এক্সপ্লেন করতে পারি যে কেমনভাবে একটা মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও সেম প্রসেস হয়েছে। এবার যদি বলা হয় দুটোর মধ্যে প্রথম কি হয়েছে, প্রথম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার জন্য মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হচ্ছে ফার্স্ট এন্ডোসিম্বায়োসিস থিওরি।
এরপরে সৃষ্টি হয়েছে সেম প্রসেসে ক্লোরোপ্লাস্টে, তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ড অ্যান্ডোসিম্বায়োসিস থিওরি। তাহলে তোমাকে যদি এক্সামে বলা হয় যে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হচ্ছে কোন থিওরি থেকে বা কোথা থেকে, তাহলে অপশনে অবশ্যই তুমি চুজ করবে অ্যান্ডোসিম্বায়োসিস। আশা করি ব্যাপারটা বুঝা গেছে। তাহলে যেহেতু বর্তমান দিনের ইউক্যারিওটিক কোষে যে মাইটোকন্ড্রিয়াটা তোমরা পাচ্ছ, সেটা কোনো এক সময় সেটা কি ছিল, প্রোক্যারিওটিক কোষ ছিল। তার জন্য ওর মধ্যে স্বতন্ত্র কিছু ক্যারেক্টার পাওয়া যায়। আমরা এখনই পড়বো এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু স্বতন্ত্র ক্যারেক্টার পাওয়া যায়। কেন? কারণ কোনো এক সময় সে তো একা একটা কোষ ছিল, তখন তো তাকে বেঁচে থাকার জন্য তার কিছু ক্যারেক্টার দরকার ছিল, সেগুলো এর মধ্যে আছে। বোঝা গেছে? চলো, তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। আশা করি এর উৎপত্তিটা সবার ক্লিয়ার হয়ে গেছে। চলো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, গঠন। দেখো, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বা গঠন যদি আমরা দেখি, একদম সিম্পল, এর মধ্যে কোনো কমপ্লেক্সিটির ব্যাপারেই নেই। আমরা প্রথমে কি বলেছি যে মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন আছে, অর্থাৎ দ্বি একক পর্দাযুক্ত। আমরা কি বলেছি, এটা হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত। তাহলে যদি এর দ্বি একক পর্দা যদি হয়, তাহলে চলো আমি ধরে নিচ্ছি এর বাইরে একটা পর্দা আছে। চলো আমি এখানে আঁকছি। মনে করো এর বাইরে একটা পর্দা আছে, এরকম এর বাইরে একটা পর্দা আছে, এটা হচ্ছে একটা বাইরে পর্দা, এবং এটা বাদ দিয়ে ওর ভিতরে আরেকটা পর্দা আছে, কারণ এটা কি দ্বি একক পর্দা যুক্ত, আমি প্রথমেই বলে এসেছি। তাহলে চলো আমি সেটা একটা আলাদা কালারে করছি, কিন্তু মনে রাখবে ভিতরের যে পর্দাটা সেটা কিন্তু এইরকম নয়, মানে কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ সেটা কি হয়, দেখো এরকম কিছু ছোট ছোট আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। তাহলে এই যে অন্তঃপর্দাটা যেটা দেখতে পাচ্ছ, এই অন্তঃপর্দাটা কি হয়, দেখো ছোট 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 আঙ্গুলের মতো কিছু প্রবর্ধকের সৃষ্টি করে ভিতর দিকে, এরকম ছোট ছোট প্রবর্ধকের সৃষ্টি করে, এরকম ছোট ছোট কিছু প্রবর্ধকের সৃষ্টি করে অন্তঃপর্দাটা। তাহলে দেখো বাইরে তোমরা যেটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস, সেটা হচ্ছে বহিঃপর্দা। তাহলে বহিঃপর্দা কি হয়, কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে বহিঃপর্দা। ক্লিয়ার? দেখো ভিতরে যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, যেরকম আঙ্গুলের মতো অনেকগুলো প্রজেকশন সৃষ্টি করেছে, এই পর্দাটা কি, এই পর্দাটা হচ্ছে দেখো অন্তঃপর্দা। তাহলে এই পর্দাটা কি, এই পর্দাটা হচ্ছে অন্তঃপর্দা। আর দেখো দুটো পর্দার মাঝে যে স্পেসটা আছে, ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলবো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে এটাকে আমরা কি বলবো, পেরি মাইটোকন্ড্রিয়াল, এটাকে আমরা বলবো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। ক্লিয়ার? এবার দেখো বহির যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই বহিঃ পর্দাটা বাইরে ছোট 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 কিছু দানা থাকে প্রোটিনের, এবং এই দানাগুলো প্রথম অবজার্ভ করেছিল একজন বিজ্ঞানী, তার নাম ছিল পার্সন। তাই তার নাম অনুসারে এগুলোকে বলা হয় পার্সনের অধঃএকক। তাহলে চলো আমি রেড কালার করছি। দেখো এর যে বহিঃ পর্দা, এখানে তুমি ছোট ছোট প্রোটিনের কিছু দানা পাবে, এরকম ছোট 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 এরকম দানা পাবে। এই যে ছোট ছোট যে দানাগুলো পাচ্ছ, এটা প্রথম অবজার্ভ করেছিল কে বললাম বলো, প্রথম অবজার্ভ করেছিল বিজ্ঞানী পার্সন। তার জন্যে তার নাম অনুসারে, তার জন্যে তার নাম অনুসারে এগুলোকে কি বলা হয়, পার্সনের অধঃএকক। দেখো এটাকে বলা হয় পার্সনের অধঃএকক। ক্লিয়ার? এবার দেখো অন্তঃপর্দাতে যে সমস্ত প্রবর্ধকগুলো সৃষ্টি করেছে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এবার মনে রাখবে যে ভিতরে যে আমরা জানি যে যে কোনো মেমব্রেন বাউন্ডেড যে কোনো গহ্বর মানে তার ভিতরটা কিন্তু কখনোই ড্রাই অবস্থায় থাকবে না, কোনো না কোনো ধাত্র থাকবেই। এটা আমি প্রথম ক্লাস থেকে তোমাদেরকে বলে আসছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার পুরোটা মেমব্রেন বাউন্ডেড, তাহলে এর ভিতরে কি আছে, স্পেস আছে। তাহলে এর ভিতরে কখনোই ড্রাই থাকবে না, কি থাকবে, তরল ধাত্র থাকবে। এর ভিতরে যে তরল ধাত্রটা, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরল ধাত্রটা, একে আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে একে আমরা কি বলবো, একে দেখো আমরা বলবো ম্যাট্রিক্স। এবার দেখো লেভেলিংটা তোমরা থোড়ি না বুঝতে পারবে যে স্যার এটা কোনটাকে লেভেলিং করলো, তার জন্য ব্রেকেটে লিখে নেবে যে আমরা এখানে কাকে বলছি, আমরা এখানে এই যে তরল ধাত্রটা এর ভিতরে আছে প্রকোষ্ঠে, সেটাকে আমরা বলতে চাইছি ম্যাট্রিক্স। ক্লিয়ার? চলো এবার দেখো এই যে আঙুলের মতো যে প্রবর্ধকগুলো পেয়েছো, যাকে আমরা কি নাম দিয়েছি, ক্রিস্টি। এই ক্রিস্টিগুলোর মধ্যে কিছু স্পেশাল জিনিস থাকে। দেখো ক্রিস্টিগুলোর মধ্যে টেনিস র্যাকেটের মতো এরকম স্পেশাল কিছু জিনিস থাকে, টেনিস র্যাকেটের মতো কিছু স্পেশাল জিনিস থাকে, যার মাথাটা দেখো কোন দিকে আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের দিকে আছে। তো এই যে টেনিস র্যাকেটের মতো যে ছোট ছোট যে অংশগুলোকে পাচ্ছ, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয়, দেখো এগুলোকে বলা হয় F0 F1 বস্তু, বা একে বলা হয় অক্সিজোম, বা দেখো একে বলা হয় অনেক সময় আমরা এটিপিএসও বলি, কারণ এর মধ্যে এটিপিএস এনজাইম আছে যে এটিপি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এর মধ্যে এটিপিএসও বলতে পারি আমরা এর নাম।
ওকে, এবারে দেখো যেমন পার্সন প্রথম এই বাইরের দানাগুলোকে আবিষ্কার করেছিল, সেরকম এইগুলোকে প্রথম অবজার্ভ করেছিল ফার্নান্ডেজ আর মোরান। তার জন্য তার নাম অনুসারে আবার এগুলোকে ফার্নান্ডেজ মোরানের অধঃএককও বলতে পারে। তাহলে দেখো কতগুলো নাম। F0F1 বস্তু কেন সেটা আমি দেখাচ্ছি, অক্সিজোম, ATPase, তাছাড়া ফার্নান্ডেজ মোরানের অধঃএককও আমরা বলতে পারি। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? চলো এবার একটু আমরা যদি ভিতর দিকে যাই, তাহলে বল কোন এক সময় মাইটোকন্ড্রিয়া কি ছিল? কোন এক সময় মাইটোকন্ড্রিয়া নিজে একটা প্রোক্যারিওটিক ছিল, তার একটা এক্সিস্টেন্স ছিল, তার মানে নিজস্ব তার ডিএনএও থাকবে। যখন সে একা ছিল তখন, এখন নাহলে সে ইউক্যারিওটিকের ভিতরে আছে, কিন্তু কোন এক সময় তো তাকে একা থাকতে হয়েছে। তাহলে একা বাঁচতে গেলে তখন তার ভিতরে নিশ্চয়ই কি ছিল? ডিএনএ ছিল, আরএনএ ছিল, প্রোটিন তৈরি হতো। ঠিক আছে, তাহলে এর দেখো নিজস্ব একটা ডিএনএ থাকে, এবং সেই ডিএনএটা অবশ্যই অনুন্নত, তুমি বলতে পারবে না যে উন্নত। এটা সার্কুলার, দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ। তাহলে এটা কি? এটা হচ্ছে এর দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ। চলো ডিএনএ আছে মানে সেখানে তার আরএনও আছে। চলো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আরএনও আছে। আচ্ছা, আরএনএ আছে, তার সাথে সাথে এর মধ্যে তাহলে কি আছে? এর মধ্যে নিজস্ব রাইবোজোমও আছে। এর মধ্যে নিজস্ব কি আছে? রাইবোজোমও আছে। এবার দেখো রাইবোজোম আমরা এখনো পড়িনি, কিন্তু রাইবোজোম আমরা পড়বো। এখন আপাতত একটা কথা মনে রাখো, রাইবোজোম দু ধরনের, একটা হচ্ছে অনুন্নত, একটা উন্নত। উন্নত রাইবোজোম অর্থাৎ ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির, এবং প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে কত? 70S প্রকৃতির। এবারে 80S কি 70S কি সেটা আমরা যখন রাইবোজোম পড়বো তখন আমরা বলবো। ঠিক আছে, তাহলে এখন সবার মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার মাইটোকন্ড্রিয়া তো ইউক্যারিওটিক কোষে আছে, মাইটোকন্ড্রিয়া সেটা কোথায় আছে? ইউক্যারিওটিক কোষে আছে। তাহলে এর মধ্যে রাইবোজোমটা তাহলে কি 80S প্রকৃতির? না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখো যে রাইবোজোমটা আছে এটা কিন্তু অবশ্যই দেখো 70S প্রকৃতির, মানে অনুন্নত। এবার তোমরা যদি বলো যে স্যার ইউক্যারিওটিক কোষে থাকা সত্ত্বেও কেন 70S, তার উত্তর হচ্ছে অনেক সময় এই নিজস্ব একা একটা প্রোক্যারিওটিক কোষ ছিল। তাহলে যখন মাইটোকন্ড্রিয়াটা একা একটা প্রোক্যারিওটিক কোষ ছিল তখন সেটা ছিল অনুন্নত, তখন তার মধ্যে 70S রাইবোজোম ছিল। এবার পরবর্তী ক্ষেত্রে সেটা ইউক্যারিওটিক কোষের একটা অংশ যখন হয়েছে, তার মধ্যে চেঞ্জ হয়নি, তার মধ্যে রাইবোজোমটা ওই 70S প্রকৃতিরই থেকে গেছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো এবারে দেখো, মনে রাখবে যদি কারো ডিএনএ থাকে তাহলে সেই ডিএনএ থেকে কি হয়? অবশ্যই তোমরা সকলেই জানো যে যদি ডিএনএ থাকে সেই ডিএনএ থেকে কি হবে? এমআরএনএ। আর সেই এমআরএনএ কি করবে না, রাইবোজোমের উপস্থিতিতে সেখান থেকে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন পদ্ধতিতে, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন পদ্ধতিতে। সেটা আমরা সেন্ট্রাল ডগমাতে আলাদা করে পড়বো। আপাতত আমার যেটা বলার বিষয় তোমাদেরকে সেটা হচ্ছে এর ডিএনএ আছে, এমআরএনএ আছে, রাইবোজোম আছে, তাহলে সব উপকরণই তো আছে। তাহলে অবশ্যই এরা কি করবে? নিজস্ব প্রোটিন তৈরি করতে পারবে। প্রোটিন তৈরি করার জন্য কি দরকার? এমআরএনএ রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। কীভাবে তৈরি করে সেটা আমরা দেখব ট্রান্সলেশন পদ্ধতিতে। আপাতত মনে রাখো যে এমআরএনএ রাইবোজোমের সাথে সংযুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস করে। তার মানে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া নিজস্ব প্রোটিন নিজেই তৈরি করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে তাহলে এই যে সমস্ত অংশগুলো দেখতে পেলে মাইটোকন্ড্রিয়ার, এই সমস্ত যে অংশগুলো, এই সমস্ত অংশগুলোর যদি আমরা এক্সামের পার্সপেক্টিভে দেখি যে স্যার আমাদের এক্সামের পার্সপেক্টিভে এখান থেকে কি কি জিনিস আমাদের আসতে পারে, তাহলে দেখো প্রথমে যদি আমরা একটু একটু করে দেখি। প্রথমে যদি আমরা বহিঃপর্দার কথা বলি, দেখো প্রথমে যদি আমরা বহিঃপর্দার কথা বলি তাহলে বহিঃপর্দা কি বলো? দেখো বহিঃপর্দা মানে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দা। এটা তোমাকে নিশ্চয়ই আর লেখার দরকার নেই। তাহলে ম্যান যেটা তুমি মনে রাখবে, এই বহিঃপর্দার মধ্যে প্রোটিনের সংখ্যা বেশি থাকে, এবং তার সাথে এখানে একটা স্পেশাল প্রোটিন থাকে বহিঃপর্দাতে। তাহলে মনে রাখবে যে বহিঃপর্দাতে একটা স্পেশাল প্রোটিন থাকে, তার নাম হচ্ছে পোরিন। তাহলে বহিঃপর্দার মধ্যে কি থাকে? একটা পোরিন প্রোটিন থাকে। কি থাকে বলো? পোরিন প্রোটিন থাকে। আর যেহেতু বহিঃপর্দার মধ্যে পোরিন প্রোটিন থাকে তার জন্য এটা অনেক বেশি ভেদ্যতা হয়, অর্থাৎ পোরিন প্রোটিন কোনো বস্তুর আদান প্রদানে সাহায্য করে। তাহলে পোরিন প্রোটিন যত বেশি থাকবে কোনো বস্তুর আদান প্রদান তত বেশি হবে। ঠিক আছে, যেমন এই বছর আমাদের নিট পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল যে নিউক্লিয়ার আউটার মেমব্রেন বেশি পারমিয়েবল না ইনার মেমব্রেন। দেখো যে মেমব্রেনে পোরিন প্রোটিন থাকবে সেটা বেশি পারমিয়েবল, অর্থাৎ সেটার মধ্য দিয়ে বেশি বস্তু আদান প্রদান করতে পারবে। কিন্তু দেখো অন্তঃপর্দার মধ্যে পোরিন প্রোটিন থাকবে না, ফলে সেখানে সিলেক্টিভলি কোনো একটা জিনিস তার ভিতরে যেতে পারবে। তাহলে বহিঃপর্দাকে তো ক্রস করে মোটামুটি যে কেউ আসতে পারলো, কিন্তু অন্তঃপর্দাকে ক্রস করতে পারবে না, সেখানে সিলেক্টিভলি ক্রস করতে পারবে। তাহলে পোরিন প্রোটিন বুঝতে পারলে যে কোথায় থাকে না, পোরিন প্রোটিন যে বহিঃপর্দা সেই বহিঃপর্দা থাকে, তার জন্য এটা কি ভেদ্য। তাহলে যেহেতু পোরিন প্রোটিন থাকে তার জন্য অবশ্যই বহিঃপর্দাটা কি? বহিঃপর্দাটা হচ্ছে একটা ভেদ্য। ক্লিয়ার? অর্থাৎ ইজিলি কোনো বস্তু আদান প্রদান করতে পারবে।
নেক্সট দেখো এই যে বহিঃপর্দা, সেই বহিঃপর্দার মধ্যে কি আছে, পার্সনের অধক্ষক আছে, আর এখানে লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। তাহলে এখানে কি থাকে, লিপিড সংশ্লেষকারী, দেখো এখানে কি থাকে, লিপিড সংশ্লেষকারী উৎসেচক। তাহলে এখানে কি থাকে, লিপিড সংশ্লেষকারী উৎসেচক। তাহলে বহিঃপর্দায় তুমি কি কি মনে রাখবে, এটা বাইরের পর্দা, এর মধ্যে পোরিন প্রোটিন থাকে, তাহলে পারমিয়েবিলিটি বেশি, এটা ভেদ্য, আর এখানে লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। এই ছিল আমাদের কি বহিঃপর্দা। নেক্সট তুমি যদি অন্তঃপর্দায় চলে এসো, দেখো নেক্সট যদি তুমি অন্তঃপর্দার কথা বলি, তাহলে দেখো নেক্সট আমরা যদি অন্তঃপর্দার কথা বলি, তাহলে মনে রাখবে ঠিক যে বহিঃপর্দা, সে বহিঃপর্দার পরবর্তী হচ্ছে আমাদের কি অন্তঃপর্দা। এবং অন্তঃপর্দা সবসময় কি হয়, প্রভেদক ভেদ্য প্রকৃতির। এখানে মনে রাখবে এটা কি না, দেখো এটা হচ্ছে প্রভেদক ভেদ্য প্রকৃতির। দেখো এখানে যেহেতু পোরিন প্রোটিন নেই, তাহলে এখানে এমন নয় যে কোনো বস্তু ইজিলি পারমিয়েবল হবে, এটা কিন্তু অবশ্যই প্রভেদক ভেদ্য। কিন্তু বহিঃপর্দা কি ছিল, ভেদ্য প্রকৃতি, কারণ তার মধ্যে কি ছিল, পোরিন প্রোটিন, পারমিয়েবিলিটি বেশি ছিল, যে কোনো বস্তু আদান প্রদান করতে পারতো। ওকে, চলো। আর অন্তঃপর্দার ক্যারেক্টার কি, অন্তঃপর্দা মনে রাখবে এটা তৈরি হয় কার্ডিওলিপিন দ্বারা। এটা তৈরি হয় কি দ্বারা, নেক্সট মনে রাখবে এটা তৈরি হয় কার্ডিওলিপিন দ্বারা, কার্ডিওলিপিন দ্বারা। তাহলে দেখো এটা কি হয় না, এটা কার্ডিওলিপিন দ্বারা তৈরি হয়। আর আরেকটা যেটা মনে রাখার বিষয়, সেটা অলরেডি দেখতেই পাচ্ছ যে অন্তঃপর্দাটা ভিতরের দিকে কিছু আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, যেগুলোকে আমরা কি বলি, ক্রিস্টি। তাহলে অন্তঃপর্দা থেকে কিসের সৃষ্টি হচ্ছে, ক্রিস্টির সৃষ্টি হচ্ছে। তাহলে বারবার ধরে বলছি মনে রাখবে, ক্রিস্টি কোথা থেকে তৈরি হচ্ছে, অন্তঃপর্দা থেকে ক্রিস্টি কিন্তু তৈরি হয়। বোঝা গেছে? চলো তাহলে দেখো বহিঃপর্দা ক্লিয়ার, অন্তঃপর্দা ক্লিয়ার। তোমাদের এক্সামের প্রসপেক্টিভে যা যা তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে। এবার দেখো দুটো পর্দার মাঝে কি আছে, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের যে স্পেসটা, সেটাকে আমরা কি বলবো, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানেও কিন্তু অনেক ধরনের উৎসেচক থাকে। ওকে, চলো এবারে দেখো বহিঃপর্দা এবং অন্তঃপর্দা বাদ দিয়েও যদি আমরা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকি, অর্থাৎ তার ম্যাট্রিক্সের কথা বলি, তাহলে ম্যাট্রিক্সে আমরা কি কি পাবো সেটা দেখো। তাহলে দেখো ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা দেখি কি কি আছে, তাহলে প্রথম আছে ডিএনএ। তাহলে ডিএনএটা কি বটে, এটা হচ্ছে দ্বিতন্ত্রী গোলাকার। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে দ্বিতন্ত্রী গোলাকার। তাহলে এখানে যে ম্যাট্রিক্সে যে ডিএনএটা দেখতে পাচ্ছ, সেটা কি বটে, সেটা হচ্ছে দ্বিতন্ত্রী গোলাকার বটে, দুটো তন্ত্র আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আরএনএ আছে, অবশ্যই এখানে আরএনএ আছে, ডিএনএ আছে মানে সেখানে আরএনএ থাকবে। আচ্ছা রাইবোজোম, রাইবোজোম অবশ্যই আছে, কিন্তু সেটা হচ্ছে 70S প্রকৃতির, সেটা কি হচ্ছে 70S প্রকৃতির। এবারে চলে আসো, দেখো আমাদের প্রত্যেকটা ক্রিস্টের মধ্যে টেনিস র্যাকেটের মতো কতগুলো অংশ আছে, যেটাকে F0 F1 বস্তু বলি। দেখো এটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তাহলে এটা দেখতে কিরকম হয়, তোকে এটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তাহলে এটা দেখতে হয় এরকম না, এর দেখো এরকম একটা অংশ আছে, এরকম একটা অংশ আছে, আর নিচে এইরকম একটা অংশ আছে, ঠিক আছে। এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো মস্তক। আচ্ছা এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো বৃন্ত। আর এই অংশটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো ভূমি। তাহলে দেখো মস্তকটা কোন দিকে আছে, আমাদের ম্যাট্রিক্সের সাইডে আছে। দেখো এই যে মস্তকটা, সেই মস্তকটা কোন দিকে আছে, ম্যাট্রিক্স সাইডের মধ্যে আছে। আর ভূমিটা কোথায় আছে, ক্রিস্টির পর্দা, অন্তঃপর্দার মধ্যে আছে। ব্যাপারটা ক্লিয়ার? এবার এখানে কি হয় দেখো, এই যে মস্তক, এখানে এটিপিএজ উৎসেচক থাকে, ঠিক আছে, মস্তকে যেটা। তাহলে এখানে কি আছে, এটিপিএজ এনজাইম আছে, এটিপিএস এনজাইম আছে, ঠিক আছে। এবার এটিপিএস এনজাইম এটা কি হয়, একটা স্পেশাল স্ট্রাকচার আছে, সেটা আমরা পড়বো যখন প্ল্যান্টের বা ওভারঅল যখন আমরা রেসপিরেশন পড়বো। সেই রেসপিরেশন পড়ার সময় আমি ডিটেলসে বলবো যে অ্যাকচুয়ালি এটিপিএস দেখতে কীরকম হয়, কেমনভাবে তার থেকে এটিপি সিনথেসিস হয়, তার জন্য বিভিন্ন মডেল আছে। এখানে জাস্ট তোমরা এইটুকুন মনে রাখো যে এখানে কি হয় না, এখানে এডিপির সাথে পিআই দেখো যোগ হয়, এডিপির সাথে পিআই যোগ হয়, যেটাকে আমরা কি বলি, ফসফোরাইলেশন, ঠিক আছে। এবং আলটিমেটলি তৈরি হয় এখানে কি, আলটিমেটলি এখানে তৈরি হয় এটিপি, আলটিমেটলি এখানে তৈরি হয় এটিপি। এবার দেখো এডিপির সাথে পিআই যোগ হয়েছে কেন, এখানে আরেকটা ঘটনা ঘটে, ইটিএস, সেটা আমি বলছি। তাহলে আপাতত মনে রাখো এখানে যে এটিপিএজ উৎসেচক আছে, যেটা কোথায় আছে, ধরো F0 F1 যে বস্তু, সেই F0 F1 বস্তুর মস্তকে যে কি করছে, এটিপি সিনথেসিস সাহায্য করছে। কিন্তু মনে রাখবে এর যে ডিটেল স্টাডি, সেটা আমরা দেখবো রেসপিরেশন। এখন শুধু এইটুকুনি মনে রাখো যে এটিপিএজ উৎসেচকের সহায়তা এখানে F0 F1 বস্তু কি করছে, এটিপি তৈরি করছে।
ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চলো, আচ্ছা মনে রাখবে যেটা মস্তক, সেই মস্তকটাকে আমরা F1 বলি, আর ভূমি সেটাকে আমরা F0 বলি। তার জন্য ওভারঅল এটাকে আমরা F0 F1 বস্তুও কিন্তু বলে থাকি। তাহলে বাকি নামগুলো তো জানো। চলো এবারে নেক্সট দেখো, নোট আকারে কয়েকটা জিনিস আমরা এখানে বলেছি। প্রথমে আছে যে এটাকে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয়। কাকে? মাইটোকন্ড্রিয়াকে। কেন বলো তো? দেখো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব আরএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে, তাহলে নিজস্ব কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তাহলে এদের কি হয় না, অবশ্যই এরা নিজস্ব প্রোটিন তৈরি করে। কিন্তু মনে রাখবে, নিজস্ব প্রোটিন তৈরি করলেও এরা কি করে না, নিজস্ব প্রোটিন তৈরি করলেও কিছু কিছু প্রোটিনের জন্য তারা কিন্তু সেই নিউক্লিয়াসের ডিএনএর উপরে নির্ভরশীল। তাহলে কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি, কিছু ক্ষেত্রে নিউক্লিয়াসের ডিএনএ এর উপর নির্ভরশীল। তাহলে বলো, এরা নিজস্ব প্রোটিন নিজে তৈরি করছে? হ্যাঁ করছে। তাহলে নিজস্ব প্রোটিন যেহেতু নিজে তৈরি করছে, তার জন্য এরা কি স্বনির্ভর, কিন্তু পুরো 100% পাচ্ছেন না। ওদের মনে করো টোটাল 100টা প্রোটিনের প্রয়োজন, হয়তো ওরা নিজেরা চলো 70টা 60টা 80টা কোনো একটা প্রোটিন নিজেরাই তৈরি করলো, কিন্তু বাকি 20টা তার জন্য প্রয়োজন নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে তার থেকে। তার মানে ওরা নিজের কাজ নিজে করছে, কিন্তু পুরোপুরি 100% নয়, কিছুটা। তার জন্য এরা হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। অর্থাৎ স্বনির্ভর তো বটে, কিন্তু সেটা অর্ধ, পুরোপুরি নয়। তার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, সেমি অটোনোমাস অর্গানেলি। বুঝা গেছে? চলো নেক্সট দেখো। আচ্ছা প্রোটিন কেন প্রয়োজন হয়? কারণ আমরা জানি যে প্রোটিনটা উৎসেচক রূপে কাজ করে, আর উৎসেচকটা যে কোনো মেটাবলিক প্রসেসে কাজ করে। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সমস্ত মেটাবলিক প্রসেস চলছে তার জন্য উৎসেচকের প্রয়োজন, উৎসেচকের জন্য প্রয়োজন প্রোটিন, আর সে প্রোটিন তৈরি করছে ডিএনএ থেকে মাইটোকন্ড্রিয়া নিজেই, বাট পুরোটা নয়, কিছু। আর কিছুর জন্য কাকের উপর নির্ভরশীল? নিউক্লিয়াসের ডিএনএ। তার জন্য এটা কি সেমি অটোনোমাস অর্গানেলি বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, এটাকে কোষের শক্তিঘর বলা হয়। এটা তো সকলে ছোট থেকে পড়ে আসছে। অ্যাকচুয়ালি এখানে কি হয় দেখো, আমাদের মধ্যে অ্যাকচুয়ালি রেসপিরেশন যখন হয়, সেখানে সবাস শোষণ, আমরা যখন রেসপিরেশন পড়বো সেখানে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো যে সবাস শোষণ কি, অবাস শোষণ কি, ঠিক আছে, ফার্মেন্টেশন সন্ধান কি। এখন মনে রাখো, মনে করো আমাদের প্রত্যেকটা কোষে সন্ধান এই সবাস শোষণ হচ্ছে, ঠিক আছে, সন্ধান না সরি, সবাস শোষণ হচ্ছে, ঠিক আছে। এবারে কখন সবাস শোষণ হবে, কখন সন্ধান হবে, সেটার জন্য আমরা রেসপিরেশনে দেখবো। এখানে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে কি না, আমাদের কোষের মধ্যে যখন সবাস শোষণ হয়, সেই সবাস শোষণের কিছু স্টেপ আছে। সেই স্টেপের অনেকগুলো স্টেপ কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। যেমন একটা হচ্ছে ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। জাস্ট এখন আপাতত এইটুকুনি মনে রাখো যে টিসিএ সাইকেল কোথায় হয়? এটা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে হয় টিসিএ সাইকেল। আচ্ছা টিসিএ সাইকেল বাদ দিয়ে এখানে ইটিএস হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কোথায় হয়? এটা কিন্তু অন্তঃপর্দার মধ্যে হয়। এটা কিন্তু কোথায় হয়? ইনার মেমব্রেনের মধ্যে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা, সেই অন্তঃপর্দার মধ্যে কি হয়? এই তোমার ইটিএস হয়। আর দেখো টিসিএস সাইকেল, ইটিএস, এগুলো কি ওভারঅল সবাস শোষণ প্রক্রিয়া হওয়ার জন্য কয়েকটা স্টেপ। সেটা আমরা শোষণে দেখবো যখন পড়বো। তাহলে আপাতত মনে কর যে টিসিএস সাইকেল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, ইটিএস কোথায় হয়? অন্তঃপর্দায় হয়। এবং এইগুলো হওয়ার ফলে আলটিমেটলি এখানে কি হয় না, এই যে এটিপিএজ উৎসেচক আছে, অর্থাৎ F0F1 বস্তু, সেই F0F1 বস্তুর মধ্যে কি হচ্ছে, এডিপির সাথে পিআই যোগ হয়ে পড়ে এটিপি সিনথেসিস হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমরা যে খাবার খাচ্ছি, সে খাবারটা যে জারিত হয়ে পরে যে এনার্জি তৈরি হচ্ছে, সেই পুরো প্রসেসটাই কিন্তু রেসপিরেশন, ঠিক আছে। মনে করো তুমি একটা খাবার খেলে, সেই খাবারটা খাওয়ার পর সেই খাবারটা জারিত হয়ে পরে তার থেকে যে এনার্জি নির্গত হবে, এই পুরো প্রসেসটা হচ্ছে রেসপিরেশন। কিন্তু এটা একটা স্টেপে নয়, এগুলো অনেকগুলো স্টেপে হয়। গ্লাইকোলাইসিস হয়, হ্যাঁ, তারপরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তারপরে তোমার টিসিএ হয়, ইটিএস হয়, তারপরে এটিপি তৈরি হয়। তো তার মধ্যে যতগুলো স্টেপ হয়, তার মধ্যে এই 3টা স্টেপ কিন্তু মাইটোকন্ড্রিয়ায় হয়। তাহলে টোটাল কোষের মধ্যে রেসপিরেশনের যতগুলো স্টেপ হয়, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে টিসিএ সাইকেল, সেটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। একটা স্টেপ হচ্ছে ইটিএস, সেটা অন্তঃপর্দার মধ্যে হয়। আর তারপর F0F1 বস্তু কি করবে, সেই ইটিএস এর ফলে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে, তার ফলে এটিপি তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা বলতে পারি কি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর, কারণ এখানে এটিপি তৈরি হয়। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। চলো দেখো, এইখানে শুধু আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে রেসপিরেশন পদ্ধতি অর্থাৎ শ্বসন পদ্ধতিতে খাদ্য জারিত হয়ে এবার কীভাবে এটিপি তৈরি করে, এই প্রসেসটা কিন্তু আমরা রেসপিরেশনের ডিটেলসে পড়বো। এখানে মনে রাখবে রেসপিরেশনের অনেকগুলো স্টেপের মধ্যে পার্টিকুলার কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয় টিসিএ সাইকেলটা,
ইটিএসটা, আর তারপর F0F1 বস্তু সেইটা কাজে লাগিয়ে পরে এটিপি তৈরি করছে। কোনটার কাজে লাগিয়ে পরে না ইটিএস এর ফলে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে, সেটা আমরা যখন রেসপিরেশন পড়বো তখন দেখবো। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়াকে আমরা বলতে পারি অর্ধস্বনির্ভর কোষীয় অঙ্গাণু, এটাকে আমরা কোষের শক্তিঘরও বলতে পারি, এবং এর ম্যাট্রিক্সের মধ্যে এই জিনিসগুলো থাকে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল মাইটোকন্ড্রিয়া।